হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের কাছে আলোচনা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ডের ক্লাস 11-এর অক্টাভিও পাজের লেখা ব্রাদারহুড কবিতাটি। আজকে আমি এটা তোমাদের কাছে ডিটেলসে বেঙ্গলি মিনিং সহ এবং ওয়ার্ড নোট সহ এবং এই কবিতাটার মধ্যে যে একটা অন্তর্নিহিত মিনিং আছে, কবিতাটা দেখতে ছোট হলে কি হবে, 8 লাইনের একটা ছোট্ট কবিতা, কিন্তু এটার মধ্যে যে একটা অন্তর্নিহিত মিনিং আছে সেটা তোমাদের কাছে আমি পুরো ডিটেলসে বিশ্লেষণ করব। আমি আশা করি তোমরা যদি আমার এই ভিডিওটি দেখো তাহলে অক্টাভিও পাজের ব্রাদারহুড কবিতাটি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস বিগিন দ্য পোয়েম। বিফোর স্টার্টিং দ্য পোয়েম আই টেল ইউ সামথিং অ্যাবাউট অক্টাভিও পাজ। অর্থাৎ অক্টাভিও পাজ সম্পর্কে আমাদের কিছু জেনে নেওয়া প্রয়োজন। তার আগে আমি তোমাদেরকে বলে রাখি ব্রাদারহুড এই কবিতার টাইটেলটা সম্পর্কে একটু দেখো। ব্রাদারহুড মানে হচ্ছে ভ্রাতৃত্ব, আর কি না হোমেজ টু ক্লডিয়াস টলেমি। হোমেজ মানে হচ্ছে শ্রদ্ধাঞ্জলি, অর্থাৎ এটা কাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে লিখেছে, টু ক্লডিয়াস টলেমি। তাহলে ক্লডিয়াস টলেমিটাকে, দ্য ক্লডিয়াস টলেমি ওয়াস এ ম্যাথামেটিশিয়ান, অ্যাস্ট্রোনমার, জিওগ্রাফার অ্যান্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড মিউজিক থিওরিস্ট। এই ক্লডিয়াস টলেমি আলেকজান্দ্রিয়ার বাসিন্দা ছিল এবং কত সাল থেকে কত সাল পর্যন্ত আর কি এর অস্তিত্ব পাওয়া যায়, 90 সাল থেকে, অর্থাৎ 90 এডি থেকে 168 এডি পর্যন্ত। দেখো এখানে এডি বলেছি, এডির মানে হচ্ছে অ্যানো ডোমিনি। এটি হলো একটি লাতিন ভাষা, যীশুখ্রিস্টের জন্মের পর, লাতিন ট্রান। আর দেখো ইন দ্য ইয়ার অফ লর্ডও বলা হয় এডিটাকে। আর বিসি মানে হচ্ছে বিফোর ক্রাইস্ট, অর্থাৎ জেসাস ক্রাইস্টের জন্মের আগে যেটা হয়েছিল সেটা হচ্ছে বিফোর ক্রাইস্ট। এই হিসাবে সালটা আর কি ধরে ওরা, সেটাই দেখো বলা হয়েছে। আর ক্লডিয়াস টলেমির আর একটা পরিচয় হচ্ছে তিনি আর কি একজন বিখ্যাত জিওমেট্রিশিয়ান ছিলেন এবং তিনি আর কি তার মতবাদটা প্রথম দিয়েছিল মহাকাশ সম্পর্কে। তিনি বলেছিল যে পৃথিবীকে কেন্দ্র করে বাকি সব গ্রহ নক্ষত্র ঘুরছে, তাকে ঘিরে, মানে কি পৃথিবীকে কেন্দ্র করে বাকি সমস্ত গ্রহ নক্ষত্র আর কি ঘুরছে। আর তার এই ধারণাটা, তিনিই ছিল, ক্লডিয়াস টলেমি ছিল প্রথম যে মহাকাশ সম্পর্কে এই ধারণাটা দিয়েছিল এবং এই ধারণাটা কিন্তু অনেক দিন মানুষ মেনে চলেছিল যে হ্যাঁ সত্যি পৃথিবী হচ্ছে সমস্ত গ্রহ নক্ষত্রের কেন্দ্রবিন্দু। কিন্তু পরে আর কি সেটা আর্যভট্ট আর কি প্রমাণ করে না, পৃথিবীও কিন্তু স্থির নয়, পৃথিবীও ঘূর্ণয়মান, সূর্য স্থির। কিন্তু সেটা দেখো আমরা ওটার মধ্যে আর যাচ্ছি না, এটা আর কি পরে আর কি ভুল প্রমাণিত হয় এবং আমাদের বর্তমান সময়ে আমরা সব জানি যে সূর্য আর কি স্থির, পৃথিবী তার চারদিকে ঘুরছে। তাহলে এটা নিয়ে আমরা আর যাচ্ছি না। দেখো এখানে ক্লডিয়াস টলেমিকে আমরা মূলত জানছি যে সে আর কি প্রথম মহাকাশ সম্পর্কে এই আর কি তথ্যটা দিয়েছিল। আর ক্লডিয়াস টলেমিকে এই জন্য আর কি মনে করা হয়, তিনি যেহেতু প্রথম আর কি মহাকাশ সম্পর্কে সমস্ত তথ্য দিয়েছিল বা মহাকাশ সম্পর্কে একটা ধারণা দিয়েছিল, প্রাথমিক ধারণা, সেটা ভুল হতেই পারে। তারপর দেখো কি বলা আছে, এরপরে আমি অক্টাভিও পাজ সম্পর্কে তোমাদেরকে কিছু আর কি বলবো। অক্টাভিও পাজ কে ছিল? অক্টাভিও পাজ ইজ এ পোয়েট অফ সাউথ আমেরিকা, অর্থাৎ অক্টাভিও পাজ হচ্ছে সাউথ আমেরিকার একজন কবি ছিল, যেটা বর্তমানে লাতিন আমেরিকা নামে পরিচিত। 1914 খ্রিস্টাব্দে 31শে মার্চ অক্টাভিও পাজ আর কি জন্মগ্রহণ করেন মেক্সিকো সিটির একটা গ্রামে। তার প্রাথমিক শিক্ষা সে গ্রহণ করে কলেজিও উইলিয়ামস, অর্থাৎ কলেজিও উইলিয়ামস বলে একটা প্রতিষ্ঠানে সে আর কি তার প্রাথমিক শিক্ষা গ্রহণ করে। হিজ গ্র্যান্ডফাদার ইন্সপায়ার্ড হিম টু বি এ পোয়েট, অর্থাৎ তার ঠাকুরদা তাকে আর কি উৎসাহ দিয়েছিল একজন কবি হওয়ার জন্য। 1933 খ্রিস্টাব্দে সে প্রথম প্রকাশ করেছিল তার প্রথম পোয়েম লুনা সিলভেস্ট্রা, যেটাকে ইংরেজিতে বলা হয় ওয়াইল্ড মুন, অর্থাৎ এটার ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে ওয়াইল্ড মুন। তারপরে 1937 খ্রিস্টাব্দে হি ম্যারেড টু এলিনা গ্যারো, অলসো এ রাইটার, অর্থাৎ এলিনা গ্যারো বলে একজন মহিলাকে বা মেয়েকে সে বিবাহ করেন, যে ছিল একজন রাইটার, লেখক। তারপরে দেখো 1941 খ্রিস্টাব্দে হি রোট হিজ ফার্স্ট লং পোয়েম বিটুইন দ্য স্টোন অ্যান্ড দ্য ফ্লাওয়ার, অর্থাৎ বিটুইন দ্য স্টোন অ্যান্ড দ্য ফ্লাওয়ার বলে একটা লং পোয়েম সে আর কি
প্রথম লেখে, মানে বৃহৎ কবিতা। তারপর 1945 খ্রিস্টাব্দে হি জয়েন্ট দ্য ডিপ্লোম্যাটিক সার্ভিস। এই ডিপ্লোম্যাটিক সার্ভিস মানে হচ্ছে যে রাষ্ট্রদূতের কাজ বা বিভিন্ন ধরনের রাজ্যের যে কূটনৈতিক যে ব্যাপারটা, সেই রকম কাজে আর কি যুক্ত হয়, কূটনৈতিক মহলের কাজে আর কি যুক্ত হয় 1945 খ্রিস্টাব্দে। তারপর দেখো 1962 খ্রিস্টাব্দে হি কেম অ্যাজ অ্যান অ্যাম্বাসেডর টু ইন্ডিয়া। অ্যাম্বাসেডর মানে হচ্ছে রাষ্ট্রদূত, অর্থাৎ সে আর কি ল্যাটিন আমেরিকা বা মেক্সিকো সিটির রাষ্ট্রদূত হিসাবে ভারতে আসে। এবং ভারতে আসার পরে 1962 খ্রিস্টাব্দে সে আর কি দুটো পোয়েম লেখে, একটা হচ্ছে দ্য মাঙ্কি গামারিয়ান আর হচ্ছে ইস্টার্ন স্লপ। এই দুটি পোয়েম কিন্তু ভারতে আসার পরে অক্টাভিও পাজ লেখেন। তারপর দেখো 1968 খ্রিস্টাব্দে হি রিজাইন দ্য ডিপ্লোম্যাটিক সার্ভিস। সে আর কি এই রাষ্ট্রের যে কূটনৈতিক মহলের কাজটা আর কি সে আর কি পদত্যাগ করে, মানে ছেড়ে দেয়। তারপর দেখো 1970 খ্রিস্টাব্দ থেকে 1974 খ্রিস্টাব্দ পর্যন্ত সে আর কি হার্ভার্ড ইউনিভার্সিটিতে লেকচারার হিসাবে কাজ করেন। তারপর 1987 খ্রিস্টাব্দে, এটা দেখো স্টার মার্ক দেওয়া আছে, কারণ 1987 খ্রিস্টাব্দে সে একটি পোয়েম লিখেছিল যার নাম হচ্ছে হারমান্ডাড ইন স্প্যানিশ, অর্থাৎ স্প্যানিশ ভাষায় হচ্ছে হারমান্ডাড। আর সেটা আর কি বলা আছে, The Paz's poem Hermandad was translated into English by Elliot Winsberger, an American essayist and critic। অর্থাৎ আমেরিকার একজন এসেইস্ট আর ক্রিটিকও ছিলেন, যে সে আর কি তার নাম হচ্ছে এলিয়ট উইন্সবার্গার আর কি ইংরেজিতে ট্রান্সলেশন করেন। মানে কি, এটা স্প্যানিশ ভাষায় লেখা ছিল হারমান্ডাদ, সেটা ইংরেজিতে ট্রান্সলেশন করে তার নাম দেয় ভ্রাতৃত্ব, ব্রাদারহুড। ব্রাদারহুড পোয়েমটা তাহলে কে ট্রান্সলেশন করেছে? এলিয়ট উইন্সবার্গার। এটা কিন্তু শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপরে দেখো 1990 খ্রিস্টাব্দে হি গট দ্য নোবেল প্রাইজ ফর লিটারেচার, অর্থাৎ সাহিত্যের জন্য সে আর কি 1990 খ্রিস্টাব্দে আর কি নোবেল প্রাইজ পায়। তারপরে দেখো 1998 খ্রিস্টাব্দে 19 এপ্রিল হি ডাইড অফ ক্যান্সার ইন মেক্সিকো সিটি, অর্থাৎ মেক্সিকো সিটিতে সে আর কি ক্যান্সারে মারা যান। এখানেই তার আর কি জীবনের অবসান ঘটে। এই ছিল অক্টাভিও পাজ সম্পর্কে কিছু আর কি তথ্য, বা তার জীবনী সম্পর্কে কিছু তথ্য। এরপরে আমরা ডিরেক্ট কবিতার মধ্যে চলে আসছি। দেখো কবিতার প্রথমে আসার আগে আমি তোমাদেরকে বললাম ব্রাদারহুড মানে হচ্ছে ভ্রাতৃত্ব, আর কি না এটা হোমেজ, কি এটা শ্রদ্ধাঞ্জলি দিয়েছিল কাকে, বা এটা শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছিল ক্লডিয়াস টলেমিকে। আর ক্লডিয়াস টলেমিকে সেটাও আমি তোমাদেরকে বললাম, সে হচ্ছে আলেকজান্দ্রিয়ার বাসিন্দা, 90 এডি থেকে 168 এডি পর্যন্ত সম্ভবত তার আর কি জীবন সময়, বা তা সে আর কি সেই টাইমে বিলং করতো। তারপরে কি না, এখানে ক্লডিয়াস টলেমি হচ্ছে প্রথম ব্যক্তি যে আর কি মহাকাশ সম্পর্কে আর কি একটা তথ্য দিয়েছিল, বা মহাকাশ সম্পর্কে আর কি সে আর কি বলেছিল যে আর কি পৃথিবী হচ্ছে স্থির, বা পৃথিবী হচ্ছে সমস্ত আর কি গ্রহ নক্ষত্রের আর কি কেন্দ্র। দেখো এরপরে আমরা ডিরেক্ট কবিতার মধ্যে চলে আসব। কবিতার মধ্যে আসার আগে আমি তোমাদেরকে বলে রাখি, একটা ফিলোসফি সম্পর্কে আমাদের জানতে হবে, যেটা হচ্ছে এক্সিস্টেন্সিয়ালিজম। এক্সিস্টেন্সিয়ালিজম কি না, ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্স, আমার নিজের যে অস্তিত্ব বা অস্তিত্ববাদ যেটা তুমি বলতে পারো, আমার নিজের লাইফের মিনিং খুঁজে পেতে সাহায্য করে এক্সিস্টেন্সিয়ালিজম। এরপর এক্সিস্টেন্সিয়ালিজমের একটা দল আছে, যে আমি কি না সেই মতে বিশ্বাসী কতকগুলি আর কি ক্রিটিক্স আছে বা কতকগুলি পোয়েট আছে। তাহলে কি না, তারা কি করে যে আমাদের হিউম্যান লাইফের এক্সিস্টেন্সের গুরুত্বটা কি, আর এখানে হিউম্যান লাইফের এক্সিস্টেন্সের গুরুত্বটা খুঁজতে গেলে আমরা দেখব যে সবার মধ্যে আমি যে এই পৃথিবীতে আছি আমার গুরুত্বটা কি না, আমাকেও তো এখানে কিছুদিন থাকতে হচ্ছে। পৃথিবী তো এত বছর সৃষ্টি হয়েছে, পৃথিবীর তুলনায় বা সূর্যের তুলনায় সেখানে আমি কিছুদিন থাকছি, খুব নগণ্য, আমার এক্সিস্টেন্স এই পৃথিবীতে খুবই নগণ্য। কিন্তু আমি কি আমার কাজের দ্বারা এই পৃথিবীতে সবার মধ্যে আর কি আমি বেঁচে থাকতে পারি। যেমন আর কি মহান কবিরা তার কবিতার মাধ্যমে বেঁচে থাকে, যখনই আমরা তার কবিতা পড়ি তাকে আর কি স্মরণ করি, রিমেম্বার করি, বা তাকে মনে করি, তাহলে কি হচ্ছে না সেই রকমভাবে আমরাও কিন্তু এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবো। পৃথিবীতে আমার অস্তিত্ব সামান্য, কিন্তু তারও দাম রয়েছে, সামান্যতম অস্তিত্বেরও দাম আছে। আমি সামান্যতম অস্তিত্বের মাধ্যমে যুগ যুগ ধরেও বেঁচে থাকতে পারি। এটাই দেখো এক্সিস্টেন্সিয়ালিজম। আর যেমন ক্লডিয়াস টলেমি দেখো কতদিন আগে না 90 এডি থেকে 168 এডিতে আলেকজান্দ্রিয়ার বাসিন্দা ছিল, কিন্তু তাকে আমরা এখনও অবধি স্মরণ করছি। কী জন্য না, তারা এক্সিস্টেন্সিয়ালিজমের জন্য। সে প্রথম মতবাদ দিয়েছিল আর কি মহাকাশ সম্পর্কে, যদিও তার মতবাদ কিন্তু ভুল, তবুও কিন্তু আমরা তাকে মনে রাখছি। এটাই হচ্ছে এক্সিস্টেন্সিয়ালিজম।
তাহলে আশা করি স্টুডেন্টস তোমরা এক্সিস্টেন্সিয়ালিজম থিওরিটি বুঝতে পেরেছ। এরপরে আমরা কবিতায় আসি। দেখো কবিতার প্রথমে কি আছে, আই অ্যাম এ ম্যান। আইটা দেখো ফার্স্ট পারসন, দেখো ফার্স্ট পারসন দিয়ে কবি কিন্তু এই কবিতাটা শুরু করেছে যে আমি হই একজন মানুষ। তার মানে কি কবি নিজেই প্রথমেই বলছে যে আমি হই একজন মানুষ, কবি নিজেই এটা বলছে। তাহলে দেখো তারপরে কি বলছে, লিটিল ডু আই লাস্ট, আমি খুব কম দিন বাঁচবো। দেখো এখানে কিন্তু কবি আর কি পেসিমিজম টোনে বলছে বা নৈরাশ্যজনক একটা মনোভাবে কবি বলছে বা নৈরাশ্যজনক মতবাদে কবি কিন্তু বলছে যে আমি যদিও একজন মানুষ কিন্তু বেশি দিন আমি এখানে বাঁচতে পারবো না, বা আমি লিটিল ডু আই লাস্ট মানে হচ্ছে আমি খুব কম দিন বাঁচবো, মানে কি এই পৃথিবীতে আমি খুব কম দিন এক্সিস্ট করতে পারবো। দেখো এক্সিস্টেন্সিয়ালিজম থিওরিটিও কিন্তু এখানে আসছে। তারপর দেখো কি বলছে, অ্যান্ড এবং দ্য নাইট ইজ অ্যানর্মাস। নাইট মানে হচ্ছে ডেথ, আর অ্যানর্মাস মানে হচ্ছে আনএন্ডিং, অর্থাৎ রাত্রির অন্ধকার খুব বড় বা বৃহৎ, আনএন্ডিং অর্থাৎ যেটার কখনো শেষ নেই। তাহলে এটার মধ্যে কি বুঝতে পারা যাচ্ছে যে আমি এই পৃথিবীতে এসেছি, পৃথিবীতে খুব কম দিনই বাঁচবো, তাহলে সেটার মধ্যে এক্সিস্টেন্সিয়ালিজম থিওরিটি আসছে। আর যেটা প্রথম বলেছিলেন ক্লডিয়াস টলেমি, মানুষের অস্তিত্ব কতটা গুরুত্বপূর্ণ সেটা টলেমি প্রথম বলেছিল। আর এইখানটার মধ্যে কবি আরও কি বলতে চেয়েছে, যদিও আমি একজন মানুষ, আমি পৃথিবীতে এসেছি, তাহলে পৃথিবীতে এই পৃথিবীর বয়সের তুলনায় বা এই মহাকাশের বয়সের তুলনায় বা জাগতিক বয়সের তুলনায় আমি খুব নগণ্য, মানে কি আমি খুব কম দিন বাঁচবো। এই যে পৃথিবীতে আছে, পৃথিবীতে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে, তার তুলনায় কি না আমি এই পৃথিবীতে খুব কম দিনই বাঁচবো। আরও একটা কি বলা যায়, আরও একটা বলা যায় যে আমাদের পৃথিবীর বাইরে তো একটা বিরাট মহাকাশ আছে, তাহলে সেখানটায় কি, সেখানে তো সূর্যের আলো পৌঁছাতে পারে না, তাহলে সেখানকার অন্ধকারটা হচ্ছে খুব আনএন্ডিং, মানে কি খুব বৃহৎ। আবার এটাও বলতে পারো যে আমাদের মৃত্যুর পরে আমরা কোথায় যাচ্ছি সেটা আমরা জানি না, আমাদের জীবনটা হচ্ছে খুব নগণ্য। তাহলে মৃত্যুর পরে আমাদের জীবনে কি না, মৃত্যুর পরেও একটা কি গভীর অন্ধকার আসে যেটা হচ্ছে আনএন্ডিং, মানে কি আমাদের অন্ধকারটার পরিমাণটা আমাদের জীবনে বেশি, আর জন্মে বা বেঁচে থাকার পরিমাণটা আমাদের জীবনে কম। তাহলে এটার মধ্যে আর কি বিভিন্নভাবে বর্ণনা করা যায়, যে যেমনভাবে বর্ণনা করে যে নাইট ইজ অ্যানোরমাস মানে হচ্ছে রাত্রির অন্ধকারটা বড়। তাহলে রাত্রির অন্ধকার বলতে এখানে মৃত্যুর পরে আর কি যে অন্ধকার, মানুষ আর কি একটা অন্য জগতে যায় বা মানুষের বিশ্বাস যে মানুষ আর কি মৃত্যুর পরে কোথাও আর কি যায়, সেখানে অপেক্ষা করে, তাহলে কি সেটাও হতে পারে যে আমাদের অন্ধকারটা খুব বৃহৎ বা অন্ধকারটা হচ্ছে আনএন্ডিং আমাদের জীবনের, অর্থাৎ আমাদের জীবনটা হচ্ছে খুবই ছোট, কিন্তু হচ্ছে জীবনের পরে যে মৃত্যুটা আছে, মৃত্যুর পরের যে অংশটা বা মৃত্যুর পরের যে অবস্থাটা সেটা কি আনএন্ডিং, সেটার অন্ধকারটা খুব আর কি বড়, এবং কি না সেটা আর কি খুব বৃহৎ, আর কি না এটা হচ্ছে পৃথিবীর বাইরের যে মহাকাশ রয়েছে সেই মহাকাশের অন্ধকারটা হচ্ছে আনএন্ডিং। আমরা পৃথিবীর বাইরে, পৃথিবী ছেড়ে যত বেরিয়ে যাব তত আর কি অন্ধকার আসবে, এবং কি মহাকাশের তো কোনো শেষ নেই, তার জন্য বলেছে রাত্রির অন্ধকারটা বড়। তারপর দেখো কি বলছে, বাট আই লুকড আপ, কিন্তু আমি ওপর দিকে তাকালাম। এখানে দেখো অপটিমিজম টোনে চলে আসছে, আশাবাদী টোনে চলে আসছে। এতক্ষণ নৈরাশ্যবাদী ছিল, নিরস মনে ছিল যে আমি পৃথিবীতে খুবই নগণ্য, খুব কম দিনই আমি বাঁচবো, আমার মধ্যে রাত্রির অন্ধকারটা আর কি খুব বৃহৎ, মানে কি আমার জীবনে রাত্রির অন্ধকারের পরিমাণটা বেশি, কিন্তু আমি উপর দিকে তাকালাম। বাট আই লুকড আপ, এখানে আশাবাদী হচ্ছে যে আমি উপর দিকে তাকালাম। দ্য স্টার রাইট মানে তারারাও লিখছে। তারারা কি লিখছে না পৃথিবীতে কে কী করছে বা পৃথিবীতে কোন মানুষ বা কখন এলো তার উইটনেস, বা পৃথিবীর বুকে কি হচ্ছে সেটা কিন্তু তারারা সব জানে, যেহেতু তারারা পৃথিবীর জন্ম থেকে এবং এতদিন পর্যন্ত পৃথিবীতে রয়েছে, তার জন্য পৃথিবীর সমস্ত আর কি রকম কন্ডিশনে তারারা যেহেতু আছে তার জন্য পৃথিবীকে লিখছে। দ্য স্টার রাইট মানে পৃথিবী সম্পর্কে তারারা লিখছে বা পৃথিবীর মানুষ সম্পর্কে তারারা লিখছে। এটার মাধ্যমে কবি কি বলতে চেয়েছে যে তারাদের তুলনায় মানুষের অস্তিত্ব খুবই নগণ্য, তার জন্য তারারা আর কি পৃথিবীর আর কি যাবতীয় জিনিসপত্রের আর কি
অস্তিত্বকে লিখে রাখছে, বা পৃথিবীর হিস্ট্রি, পৃথিবীর ইতিহাসটাকে তারারাই আর কি জানে এবং তারারাই আর কি লিখে রাখছে। তারপর দেখো কি বলছে, আননোয়িং আই আন্ডারস্ট্যান্ড। আননোয়িং মানে হচ্ছে না জেনেই, আই আন্ডারস্ট্যান্ড আমি বুঝি, মানে কি কবি জানে নাই যে এটা কিভাবে হচ্ছে, কেমন করে হচ্ছে, তবুও কবি বলছে আমি বুঝি। দুটোই দেখো আর কি বিপরীত, আননোয়িং আর আন্ডারস্ট্যান্ড দুটোই দেখো পরস্পর আর কি বিপরীত। তারপরে কি বলছে, এভরিথিং ইজ কানেক্টেড ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে কি আননোয়িং আই আন্ডারস্ট্যান্ড বলতে কবি এখানে গেস করছে যে সমস্ত কিছু আর কি পৃথিবীর সঙ্গে জড়িয়ে রয়েছে। ইকোসিস্টেম ডিপেন্ডেন্ট অন ইচ আদার, মানে কি পৃথিবীর যে ইকোসিস্টেম আছে সেটাও কিন্তু একে অপরের সঙ্গে ডিপেন্ডেন্ট। তাহলে কি ইকোসিস্টেম মানে কি, দেখো পৃথিবীতে এত সুন্দরভাবে আর কি ইকোসিস্টেম আছে, একটা প্রাণী আর একটা প্রাণীর উপরে আর কি নির্ভর করে বেঁচে আছে। সেরকম দেখো কবি এখানে বলতে চেয়েছে যে এই যে দিন রাত্রি হচ্ছে, সকাল হলে দিন হয়ে যাচ্ছে, এটার মধ্যে কোনো গড়বড় হয় না। একটা মেশিন সেটার মধ্যে কিন্তু গড়বড় হয়, কিন্তু দিন রাত্রির মধ্যে সেটা কিন্তু গড়বড় হচ্ছে না। বা পরিবেশের যে হচ্ছে সাইকেলটা আর কি, ইকোসিস্টেমটা, সেটাও কিন্তু আর কি গড়বড় হচ্ছে না। একটা জীব একটা জীবের উপর নির্ভর করে বেঁচে আছে। তাহলে কি এটা কবি বলতে চাইছে যে দেয়ার ইজ এন সুপ্রিম পাওয়ার, যে আর কি এটা সমস্ত কিছু কন্ট্রোল করছে। তারপরে কবি কি বলছে, বলছে না জেনেই আমি বুঝলাম, বলছে আমি এটা না জেনেই বুঝতে পারছি যে পৃথিবীতে এত সুন্দরভাবে সমস্ত কিছু চালনা করার জন্য কেউ তো একটা আছে সুপ্রিম পাওয়ার, যে আর কি পৃথিবীর সমস্ত কিছু দেখাশোনা করছে, যার জন্য আর কি পৃথিবীতে এই সমস্ত জিনিসগুলো সুষ্ঠুভাবে বা ভালোভাবে আর কি চলছে। সেটাই দেখো কবি আর কি বলছে এখানে। আর এখানে কবি এটাই বলছে যে কেউ না কেউ আর কি পৃথিবীটা আর কি কন্ট্রোল করছে, চালনা করছে। আর এটার মধ্যে আর একটা ভাবেও ব্যাখ্যা করা যায়, কেমনভাবে না, দেখো এখানে কবি বলতে চেয়েছে যে কবি আমি আননোয়িং আই আন্ডারস্ট্যান্ড, আমিও বুঝতে পারছি যে আমাকেও লেখা হচ্ছে। দ্য স্টার রাইট, তারারা সমস্ত কিছু লিখছে, তাহলে তারারা কবির সম্পর্কেও লিখছে। আননোয়িং আই আন্ডারস্ট্যান্ড, না জেনেই আমি বুঝি। তারপরের লাইনে দেখো কি বলছে, আই টু অ্যাম রিটেন, বলছে কি আমাকেও লেখা হচ্ছে, মানে কি আমাকেও লেখা হয়, মানে কি কবি এখানে বলছে যেমনভাবে তারারা পৃথিবীর সমস্ত কিছু হিস্ট্রিটা আর কি লিপিবদ্ধ করে রাখছে, তারারা জানে পৃথিবীর সমস্ত হিস্ট্রিটা, তার জন্য কি বলছে, সেই জন্য কবি ভাবছে যে আমাকেও নিশ্চয়ই কেউ না কেউ লিখছে। না আমি যে পৃথিবীতে এক্সিস্ট করছি, পৃথিবীতে এসে পড়ে বসবাস করছি, তাহলে আমাকেও কেউ না কেউ লিপিবদ্ধ করে রাখছে, আমার কাজ কেউ না কেউ লিপিবদ্ধ করে রাখছে। এখানে কবি দেখো কি বলতে চেয়েছে, কবি আর কি তার যে আর কি পোয়েম, সেই পোয়েমের দ্বারা আর কি নিজে আর কি ইমমর্টালাইজড হতে চেয়েছে, মানে অমর হতে চেয়েছে। মানে কি কবি বলতে চেয়েছে যে স্টার রাইট, তারারাও লিখছে সেহেতু আমাকেও এই পৃথিবীতে থেকে পড়ে আমার যে এক্সিস্টেন্সের সেটার পরিচয় কিন্তু আমাকে দিতে হবে। মানে আমি যে এই পৃথিবীতে এসেছি আমারও কিছু একটা অস্তিত্ব রেখে যেতে হবে। তার জন্য কি বলছে, আই টু অ্যাম রিটেন, আমাকেও লেখা হচ্ছে। মানে কি কবি না বুঝেও আর কি বুঝতে পারছে যে তাকেও কেউ না কেউ আর কি এখানে লিখছে। তার জন্য কবি কি বলছে যে আমাকে, যেহেতু আমি পৃথিবীতে খুব কম সময়ের জন্য এসেছি, তার জন্য পৃথিবীতে আমার অস্তিত্বটা বজায় রাখতে, আমার এক্সিস্টেন্সিয়ালিজমটা বজায় রাখতে আমাকে কি করতে হবে, পৃথিবীতে এমন কিছু সৃষ্টি করতে হবে, তা পোয়েমই হোক বা এমন কিছু কাজই হোক যেটার মাধ্যমে পৃথিবীর মানুষ আমাকে আর কি মনে রাখে। কবি যে কবিতাটা লিখেছে অক্টাভিও পাজ, তাকে যখন আমরা পড়ছি তখন তো আমরা তাকে রিমেম্বার করছি, মনে করছি। তার জন্য কবি কি আমাদের মনের মধ্যে কবি আর কি বেঁচে আছে। তার জন্য কবি বলছে যে আমাকেও কি এখানে আর কি কিছু এমন কিছু করে যেতে হবে যেটার মধ্যে আমার এক্সিস্টেন্সটা আর কি বজায় থাকে। এটা অনেকটা সনেট 18-এর মতো। তোমরা যখন 12-এ আর কি সনেট 18 পড়বে, শেক্সপিয়ার তার বন্ধুকে আর কি তার সনেট 18 যে সনেটটার দ্বারা তার বন্ধুকে আর কি অমরত্ব দান করতে চেয়েছে বা ইটারনালাইজ করতে চেয়েছে, মানে তার বন্ধুর বিউটিটা আর কি তার সনেটের মাধ্যমে আর কি অমরত্ব দান করেছে। সেই রকম আর কি এই যে কবিতাটা, কবিও চাইছে আর কি তার কবিতার মাধ্যমে বা তার কর্মের মাধ্যমে সে পৃথিবীতে আর কি বহুদিন এক্সিস্ট করবে। যেমনভাবে তারারা আর কি আছে পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত, তারারা তাকেও আর কি লক্ষ্য করছে, তারও আর কি ক্রিয়াকলাপ তারারা আর কি লিখে রাখছে বা লিপিবদ্ধ করে রাখছে। সেরকমভাবে কবি বলছে আমাকেও আর কি কিছু আর কি লিখে যেতে হবে, এমন কিছু যেটা আর কি আমাকে আর কি যুগ যুগ ধরে আর কি এই পৃথিবীর মানুষ আমাকে স্মরণ করে বা আমাকে মনে রাখে। তাহলে আশা করি এতদূর অবধি তোমরা বুঝতে পেরেছ। তারপরে দেখো কবি কি বলছে, অ্যান্ড এবং অ্যাট দিস ভ্যারি মোমেন্ট, মানে কি
এ ভ্যারি মোমেন্ট মানে হচ্ছে এই মুহূর্তে, বলছে ঠিক এই মুহূর্তে সামওয়ান কোনো একজন স্পেল মি আউট মানে আমাকে বোঝে আর ব্যাখ্যা করে। তাহলে এখানে দেখো সামওয়ান রেফার্স টু আইদার গড অর সাম রিডার। দেখো এখানে কবি সামওয়ান বলতে চেয়েছে যে আইদার গড হতে পারে ভগবান, আবার হতে পারে তার রিডার্সরা তাকে পড়বে এবং বুঝতে পারবে। দেখো এখানে কবি কি বলতে চেয়েছে, পৃথিবীতে এত সুন্দরভাবে ইকোসিস্টেমটা চলছে, সেই ইকোসিস্টেমটা আর কি যেমনভাবে চলছে বা পৃথিবীতে এত সুন্দরভাবে দিন রাত্রি হচ্ছে, বলছে কবি তো খুঁজতে চেয়েছে যে এখানে আর কি কীভাবে হচ্ছে, সেটা আর কি কবি জানতে চেয়েছিল যে এটা কিভাবে হচ্ছে। কবি এখানে তারপরে দেখো বলছে যে আমাকে যেহেতু আর কি কেউ বোঝে ও ব্যাখ্যা করে, তার জন্য কি পৃথিবীতে যাই হচ্ছে না কেন তার কারণ খোঁজার দরকার নেই। পৃথিবীতে সমস্ত একটার পর একটা ঘটনা ঘটছে, তার জন্য কবি বলছে যাই হোক সেটা কারণ খোঁজার দরকার নেই। কারণ কি, কারণ খুঁজে পাবে না। সামওয়ান কন্ট্রোল ইন দ্য ওয়ার্ল্ড মানে কি পৃথিবীটা কেউ আর কি কন্ট্রোল করছে, সেটা গডও হতে পারে বা অন্য কেউ হতে পারে, সুপ্রিম পাওয়ার কিন্তু আছে। আমি আমার জীবনে এমন কিছু করে যাব যাতে আমি এই পৃথিবীতে ইমমর্টাল হয়ে যেতে পারি। কবি দেখো এটার মাধ্যমে এটাই বলতে চেয়েছে যে যেহেতু তারারাও লিখছে আমাকেও তাহলে কিছু না কিছু করতে হবে। তাহলে তারারা আমি যে পৃথিবীতে এসেছি সেটার অস্তিত্বটা তারারা লিখে রাখছে, সেটার আর কি হিস্ট্রিটা তারারা লিখে রাখছে, তাহলে আমাকেও কিছু লিখে রাখতে হবে যেটা আর কি এই পৃথিবীতে যুগ যুগ ধরে থাকবে এবং যেটার মাধ্যমে আমাকে আর কি মনে করা হবে। তার জন্য কবি আর কি এটা বলেছে। তারপর দেখো কি বলছে, ডেথ ইজ নট এভরিথিং, আফটার দ্য ডেথ ইউ ক্যান লিভ বাই ইয়োর ওয়ার্ক। বলছে কি মৃত্যুটাই শেষ নয়, মৃত্যুর পরেও তুমি তোমার কর্মের দ্বারা বেঁচে থাকতে পারো। অ্যাজ স্টার নেভার ডেড সিমিলারলি ইয়োর ওয়ার্ক বা দ্য পোয়েটস ওয়ার্ক লিভ ফর এভার। যেমনভাবে তারারা আর কি কোনোদিনও মারা যায় না, দ্য স্টার নেভার ডেড সিমিলারলি সেরকমভাবে দ্য পোয়েটস ওয়ার্ক নেভার ডেড, যতদিন পর্যন্ত পৃথিবীতে মানুষ আছে ততদিন পর্যন্ত কবির এই কবিতা কিন্তু বেঁচে থাকবে, আর সেই কবিতা বেঁচে থাকার মাধ্যমে কবিকে আর কি মনে রাখবে। তার জন্য কবি আর কি এই এক্সিস্টেন্সিয়ালিজম ব্যাপারটা আর কি কবি দেখো আবার এখানে বলেছে সামওয়ান স্পেল মি আউট, কেউ আমাকে বুঝবে এবং ব্যাখ্যা করবে। মানে কি এটা কবির রিডার হতে পারে, ইদার গড অর রিডার, ভগবানও হতে পারে অথবা কবির যে রিডার্স, কবির যে এই কবিতাটা পড়বে যে আর কি পাঠক আছে তারাও হতে পারে। তাহলে এটার মাধ্যমে আমরা এটুকুই বুঝতে পারলাম যে কবি আর কি বলতে চেয়েছে যে তোমাকে কিছু না কিছু করে যেতে হবে, পৃথিবীতে বেঁচে থাকতে গেলে তোমাকে পৃথিবীর বুকে একটা দাগ কেটে যেতে হবে, মানে তোমার এক্সিস্টেন্সটা এই পৃথিবীতে রেখে যেতে হবে। সেটা জিসের মাধ্যমে হোক, কবিতার মাধ্যমে হোক, যা বা অন্য কিছুর মাধ্যমে হোক, তোমাকে যেমন এই পৃথিবীর মানুষ আর কি মনে রাখে। রাত্রির অন্ধকারটা তো বড়, অনেক বড়, কিন্তু তবুও আমাদের এমন কিছু করে যেতে হবে যাতে আমাদের এই পৃথিবীবাসী মনে রাখে। তাহলে আশা করি স্টুডেন্ট তোমরা এই কবিতাটি বুঝতে পেরেছ। সো বাই বাই স্টুডেন্ট, সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিও।